কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আপনাদের সাথে একটা আচারের রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ শেয়ার করছি কাঁচা আমের আচার। আর এই আচারটা এতটাই মজার আর বানানো খুবই সহজ। সারা বছর আপনি যদি কাঁচা আমের ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা এবছর একবার হলো বানিয়ে দেখবেন যে এটা কতটা মজার এবং বানানো একদম সহজ, কোনো ঝামেলা নেই। তাহলে আর কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ বলে রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি আমার গাছ থেকে কয়েকটি আম পেড়ে নিয়ে আসলাম। আমগুলো কিন্তু এখনও এগুলাতে আটি হয়নি, জাস্ট এটা কিন্তু কেটে নেওয়া যাচ্ছে আর কি, মাঝখান দিয়ে দুই ভাগ করে। তো খোসা ছাড়িয়ে তারপর ধুয়ে একটু পানির ভিতর আমগুলো রেখে দিয়েছি। এখন একটু কুচি করব। তো এটা দিয়ে একটু কুচি করে দেখছি যে এটা একেবারেই ছোট ছোট, বেশি কুচি হয়ে যাচ্ছে। আমি একটু মোটা চাচ্ছি, তাই আসলে মোটা ছিদ্রওয়ালা গ্রেটার দিয়ে কুচি করে নিলাম। তারপরে যে আমগুলো নিয়ে আসলাম, এখন আমি এখানে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি আর এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন, তো আমার কাছে যেটা মনে হয় হাতের কাজ চামচ দিয়ে আসলে হয় না। তো আমি একটু ভালো করে মাখিয়ে এবার পানিগুলোকে একটু চিপড়ে নিব। এই পানিগুলো চিপড়ে নিয়ে এই যে চালনির মধ্যে রাখছি, আর এই চালনিতে আমি অনেকটা সময় রেখে দিব। আমি বাকি যে কাজগুলো করব ততটুকু সময় এই চালনির ভিতরে থাকবে। এভাবে রেখে এখন মশলা তৈরি করব, আচারের মশলা। এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, তারপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ ঝালের জন্য। এখন কিছুক্ষণ ভেজে নিব, আর এটাকে একেবারে বেশি ভেজে কালো করে ফেলার কোনো দরকার নেই, এই কিছুক্ষণ ভাজলেই হয়ে যাচ্ছে। তো আমি অল্প কিছু সময় এটাকে ভেজে তারপর যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে আমি পাটাতেই গুঁড়া করে নিব। যেহেতু অল্প, তাই আসলে ব্লেন্ডারে জারের মধ্যে দিব না, আমি পাটাতেই এটাকে গুঁড়া করে নিব। এটা আমার হয়ে গিয়েছে, আমি ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নিব। তো এখন চলে আসলাম, যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমার ওই মশলাটা আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি। তারপর এখন আমি মিক্সড করব আর কি এই আমের সাথে। তো দেখছি যে আসলে পানি টানি আর কিছু আছে কি না, একটু চেপে দিচ্ছি, যদি পানি এক্সট্রা থেকে থাকে আমের ভিতর সেটাও পড়ে যাবে। তো এখন আমি একটা বাটির মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এর মধ্যেও আপনি চাইলে মশলা মেশাতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয় মশলা টশলা যদি পড়ে যায়, যেহেতু আজকে কম তৈরি করছি, মশলার পরিমাণটাও কিন্তু কম দিয়েছি আমি, তাই আসলে আমি কোনো মশলা টশলা আর ফেলতে চাচ্ছি না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণ বিট লবণ, এটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। আপনার আমের পরিমাণ বেশি হলে কিন্তু সব কিছু বেশি বেশি দিতে হবে। আর এখন দিচ্ছি 1 চা চামচ চিনি, আর চিনিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে, একটু টক মিষ্টি লাগবে, খেতে অনেক বেশি মজা হবে। আর এই যে সেই মশলাটা, এখন সব কিছু দিয়ে ভালো করে কিছু সময় একটু মিশিয়ে নিব। এই পর্যায়ে চামচ দিয়ে মেশাচ্ছি, আর আমি হাত লাগাচ্ছি না, যেহেতু এর ভিতর ঝাল আছে। আর এখন যেহেতু এটাকে আমি আর রান্না করব না, ভালো করে মেশানো হয়ে গিয়েছে। তারপর আমার কাছে মনে হলো একটু সাদা লাগছে, এজন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। এটা একেবারে অপশনাল। তো হলুদটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি কিন্তু এই পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে। এখন যেটা করব, যে বয়েমে আমি আচারটা রাখবো সেই বয়েমের মধ্যেই আমগুলো দিয়ে দিচ্ছি। তো আচার ভালো রাখার কিছু টিপস আছে। তো আপনি যখন আচার রাখবেন বয়েমের ভিতর, অবশ্যই কাচের বয়েমে রাখবেন, আর কাচের বয়েমটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর মুছে এই বয়েমটাকে শুকিয়ে নিতে হবে। দেখতে হবে যেন বয়েমের মধ্যে কোনো রকম পানি না থাকে। আর এখন আচারটা আমি পুরোপুরি উঠিয়ে নিচ্ছি এর ভিতর। উঠিয়ে নিয়ে তারপর আমি তেলটাকে রেডি করব। আর এই আচারটা আপনি এভাবে টেবিলে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এখন চলে আসলাম তেল রেডি করার জন্য। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, চুলাটা কিন্তু অন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল।
আর তেলটা এইভাবেই এই আচারে জাল করে দিতে হয়। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তারপর হচ্ছে দিব এক টুকরা দারচিনি আর একটা এলাচ। এখন দিচ্ছি হচ্ছে রসুন, আর রসুনটা আপনি চাইলে কাঁচাও দিতে পারেন, তবে এইভাবে যদি তেলের মধ্যে দিয়ে বানানো হয় এটা বেশি ভালো হয়। এখন হচ্ছে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি, আর দেখতে পাচ্ছেন যে তেলটা কতটা ফুলে গিয়েছে। আর আসল সরিষার তেলে কিন্তু এভাবেই মানে বলক উঠে যায় এবং মনে হয় অনেক সময় তেলটা ফুটে কড়াই থেকে পড়েও যায়। তো এমনভাবে যখন ফুটে উঠবে তখন চুলাটা একটু কমিয়ে দিবেন, না হলে কিন্তু তেল আবার পড়ে যাবে। তো ফোটানো হয়ে গিয়েছে, এখন আমি বয়মের ভিতর ঢেলে দিব। তো এই যে এখন হচ্ছে আমি ঢেলে দিচ্ছি। তো এইভাবে যদি আপনি আচার বানিয়ে টেবিলে রেখে দেন, আপনি এটা সাদা ভাতের সাথেও খেতে পারবেন, আবার খিচুড়ির সাথেও খেতে পারবেন, অনেক বেশি মজা লাগবে। আর এই আচারটা চাইলে যখন রোদ হয় তখন আপনি একটু রোদেও দিতে পারবেন, তাহলে ফ্রিজে রাখা লাগবে না। আর চাইলে আপনি ফ্রিজে রেখেও এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আজকের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।